আচ্ছা, আজকে আমরা পড়ব ফিলোসফি। ফিলোসফি শব্দটি দুটো শব্দ থেকে এসছে। একটি হলো ফিলোজ, যার অর্থ হলো ভালোবাসা, লাভ, আর একটি হলো সোফিয়া, যার অর্থ হলো নলেজ, মানে জ্ঞান। তাহলে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো লাভ অফ নলেজ, মানে জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে ফিলোসফিতে আমরা কি জানবো? ফিলোসফিতে বলছে যে জ্ঞান কিভাবে এলো, জ্ঞানের উৎপত্তি কিভাবে, জ্ঞানের উৎস কিভাবে, জ্ঞান কিভাবে সংগ্রহ করা হবে, এটা হচ্ছে ফিলোসফি। আর আরেক দিক থেকে ভাবো দর্শন। দর্শন কথাটি কোত্থেকে এসছে? দর্শন হচ্ছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, অনট প্রত্যয় যোগ করে এই দর্শন কথাটি এসছে। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ, এটা হলো সংকীর্ণ অর্থে। অ্যাকচুয়াল দর্শন অর্থ কি? ভারতীয় দর্শনে কি বলছে? দর্শন বলতে সত্য দর্শন বা তত্ত্ব দর্শনকে বলছে। তাহলে দেখো, এই সত্য দর্শন বা তত্ত্ব দর্শন মানে কি? বলছে অন্তর্নিহিত কোনো একটা বস্তুকে দেখছো, তার অন্তর্নিহিত সত্তাকে দেখতে হবে, মানে একটা আত্মোপলব্ধির কথা বলছে। এই ভারতীয় দর্শনটাই একটু স্পিরিচুয়ালিস্ট। তাহলে ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শনের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে তত্ত্বের প্রয়োগগত দিকে। তাহলে এবার দেখো, তাহলে ফিলোসফি তাহলে আমরা কীভাবে পড়বো? একটা পাশ্চাত্য দর্শন আর একটা হচ্ছে ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনে দুটো চ্যাপ্টার আর ভারতীয় দর্শনে 7টা চ্যাপ্টার। ঠিক আছে, এইবার দেখো, এইবার ফিলোসফি পাশ্চাত্য দর্শনে ফিলোসফার কথাটা প্রথম কার সাথে যুক্ত? প্রথম হচ্ছে পিথাগোরাস। আর এটা কোন দেশের? পিথাগোরাস কোথাকার লোক ছিল? গ্রিসের লোক। প্রাচীন গ্রিস থেকেই এই ফিলোসফির উৎপত্তি। তো গ্রিক ফিলোসফার মানে গ্রিক ফিলোসফির জনক কাকে বলা হয়? থেলসকে। আর তারপরে থেলসের পরে এসছে সক্রেটিস। আর সক্রেটিসকে কি বলা হয়? ওয়েস্টার্ন ফিলোসফির জনক। মানে সক্রেটিস এসেই মানুষকে যুক্তি দিয়ে সব কিছুকে বুঝতে শেখায়, সেই জন্য সক্রেটিসকে কি বলা হয়? ওয়েস্টার্ন ফিলোসফির জনক। এটা গেল পাশ্চাত্য দর্শন। কিন্তু আমাদের আগে জানতে হবে কি? ভারতীয় দর্শন। এবার আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ভারতীয় দর্শন। তাহলে ভারতীয় দর্শনে আমাদের সিলেবাসটা দেখে নাও। ভারতীয় দর্শনে কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার আমরা আজকে জানব। তাহলে ভারতীয় দর্শন প্রথমে কি আছে? দর্শনের ধারণা। তাহলে দর্শন কথাটা কোত্থেকে এসছে বললাম? কি দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে। আর দর্শন শব্দের অর্থ কি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। আর ব্যাপক অর্থে দর্শন শব্দের অর্থ যে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। এবার ভারতীয় দর্শনকে জানতে গেলে আগে আমাদের কাকে জানতে হবে? আগে আমাদের বেদকে জানতে হবে। দেখো, বৈদিক যুগ প্রথম কি রচনা হয় আমাদের? প্রাচীনতম ধর্মগ্রন্থ কি আমাদের? প্রাচীনতম গ্রন্থ, ধর্মগ্রন্থ না, প্রাচীনতম গ্রন্থ কি? ঋগ্বেদ। তাহলে বেদ কটা? আগে বলি, বেদ কথাটি কোথা থেকে এসছে? বেদ কথাটি এসছে বিদ ধাতু থেকে, যার অর্থ জ্ঞান, ব্রহ্মজ্ঞান। এবার বেদ কটা? বেদ হচ্ছে, আমরা ছোটোবেলায় পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ। তাহলে 4টে বেদ হচ্ছে 4টে: ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদের 4টে বেদের আবার 4টে অংশ আছে। 4টে অংশ কি কি? সংহিতা, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে কি কি বললাম? 4টে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই 4টে অংশকে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেদের কর্মকাণ্ড বলা হয় সংহিতা আর ব্রাহ্মণকে, আর জ্ঞানকাণ্ড বলা হয় আরণ্যক আর উপনিষদকে। তাহলে এবার দেখো, বেদকে আমরা জানলাম। বেদের সাথে আর একটা কী বলা হয়? বেদাঙ্গ। বেদাঙ্গ কটি? বেদাঙ্গ হচ্ছে 6টি: শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। তাহলে বেদ আর বেদাঙ্গ এটা আমরা জানলাম কেন? তো বেদকে জানার অর্থ হলো
ভারতীয় দর্শনকে কয়েকটি সম্প্রদায়ে ভাগ করা হয়েছে। কোশ্চেন আসবে ভারতীয় দর্শন সম্প্রদায়কে কটা সম্প্রদায়ে ভাগ করা হয়েছে? দুটো সম্প্রদায়, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। এই আস্তিক আর নাস্তিক কথাটি আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি ঠাকুমা দাদুদের কাছ থেকে। আস্তিক আর নাস্তিক মানে কি? আস্তিক আর নাস্তিক বলতে দেখো, নাস্তিক মানে হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। ঠাকুমারা বলে না, কোনো কিছু ছোঁয়া নাড়া করবে বলবে তুই হচ্ছিস নাস্তিক, একদম ঈশ্বরকে মানিস না। আর আস্তিক হচ্ছে যারা ঈশ্বরকে মানে। তাহলে ভারতীয় দর্শন সম্প্রদায়ে এই দুটোই সম্প্রদায় আছে, আস্তিক আর নাস্তিক, কিন্তু দুটো একটু আলাদাভাবে বলে। আস্তিক দর্শন বলা হয় যারা বেদকে বিশ্বাস করে, বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করে। আর নাস্তিক দর্শন কাদের বলা হয়? নাস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে যারা বেদকে বা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না। তাহলে বুঝতে পারছো? তাহলে আস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায় কটা? এটা 2 নম্বর চ্যাপ্টার। ভারতীয় দর্শন সম্প্রদায় কটা? দুটো, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। এবার দেখো, এই টোটাল ভারতীয় দর্শনে যদি বলে কটা সম্প্রদায় আছে, তাহলে টোটাল হচ্ছে 9টা সম্প্রদায়, আস্তিক আর নাস্তিক মিলিয়ে। তাহলে প্রথমে বলি, দেখো নাস্তিক সম্প্রদায়। নাস্তিক সম্প্রদায় কটা আছে? 3টে, চার্বাক, বৌদ্ধ আর জৈন। এই নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আবার দেখো, বেদকে 3 জনাই অস্বীকার করে, কিন্তু চার্বাকরা নাস্তিক শিরোমণি। কেন? এরা বেদকে অস্বীকার করে, আবার সঙ্গে ঈশ্বরকেও মানে না। তার বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না, তাই চার্বাকদের কী বলা হয়? নাস্তিক শিরোমণি। আর তার সাথে কী জানবো? বৌদ্ধ আর জৈন। তাহলে 3টে, চার্বাক, বৌদ্ধ, জৈন। বৌদ্ধ আর জৈন দর্শন বেদকে মানে, বেদকে অস্বীকার করে, কিন্তু ঈশ্বরকে ওরা মানে। তাহলে বোঝা গেল নাস্তিক দর্শন। এবার চলে এসো আস্তিক দর্শন সম্প্রদায়। আস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে 6টা। 6টা কী কী? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই 6টা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। কি কি বলছি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত, এই 6টা। তাহলে এই 6টার মধ্যে এরা বেদকে সবাই স্বীকার করে, কিন্তু এর মধ্যে কিছুজন বেদকে, ঈশ্বরকে মানে, আর কিছুজন ঈশ্বরকে মানে না। তাহলে কে কে ঈশ্বরকে মানে আর কে কে ঈশ্বরকে মানে না? দেখো, এর মধ্যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এর মধ্যে সাংখ্য, মীমাংসা আর বেদান্ত এরা ঈশ্বরকে অস্বীকার করে, কিন্তু বেদকে মানে। আর এই জন্য সাংখ্য দর্শনকে কী বলা হয়? নিরীশ্বর সাংখ্য। আর যোগ, ন্যায়, বৈশেষিক, এই 3জন, এই 3টে সম্প্রদায় ঈশ্বরকে মানে, বেদকেও মানে, ঈশ্বরকেও মানে। তাহলে বোঝা গেল কি হলো? এইবারে দেখো, এই 6টা দর্শন সম্প্রদায়ের মধ্যে যোগকে কি বলা হয়? শেষর সাংখ্য। এটা কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। শেষর সাংখ্য কাকে বলা হয়? যোগ দর্শনকে। কারণ যোগ দর্শন সাংখ্য দর্শনের মতোই, কিন্তু সাংখ্য দর্শন ঈশ্বরকে মানে না, কিন্তু যোগ দর্শন ঈশ্বরকে মানে। সেই জন্য যোগ দর্শনকে কি বলা হয়? শেষর সাংখ্য। তাহলে ভারতীয় দর্শনের আস্তিক দর্শন সম্প্রদায় কটা? 6টা। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এইবারে আমরা জানব এই প্রত্যেকটা দর্শন সম্প্রদায় সম্পর্কে ছোট ছোটোভাবে জানব। প্রথমে আসি সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কপিল। কপিলের কথা কিভাবে মনে রাখবে? আমাদের লাফটার শো করে কে? কপিল শর্মা। সেইভাবে তোমরা মনে রাখতে পারো। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। আর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। সবার বাড়িতে কিছু না কিছু প্রোডাক্ট আছে, পতঞ্জলির প্রোডাক্ট। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। এরপরে আসো ন্যায়। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। আর ন্যায় দর্শনের মূল গ্রন্থ
ন্যায়সূত্র মহর্ষি গৌতমেরই লেখা, এটা জানতে হবে। তারপরে ন্যায়ের পরে কি? বৈশেষিক। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা ঋষি কনাদ। তারপরে চলে আসো মীমাংসা। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি জৈমিনী। আর লাস্ট হচ্ছে বেদান্ত। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে? বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি বাদরায়ণ। এইবারে চলে আসো নাস্তিক দর্শন। নাস্তিক দর্শনে চার্বাক। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? চার্বাক দর্শনের দেখো প্রতিষ্ঠাতা খুঁজে পাওয়া যায় না। তো চার্বাক দর্শনের দেবগুরু বৃহস্পতিকে বলা হয়, কিন্তু চার্বাক দর্শনের পুরোপুরি তথ্য নেই প্রতিষ্ঠাতা, তাই চার্বাক দর্শন সম্পর্কে কোশ্চেন আসবে না। চার্বাকের পরে আছে বৌদ্ধ। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে আমরা আগে পড়েছি, কে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা হচ্ছে গৌতম বুদ্ধ। আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি? 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। এই 3টে পিটককে একত্রে কি বলা হয়? ত্রিপিটক। তো বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। আর জৈন দর্শন, তারপরে কি পড়বো আমরা? জৈন দর্শন। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কি? মহাবীর জৈন। এই জৈনদের ধর্মগ্রন্থ সেরকম ধর্মগ্রন্থ আকারে নেই, কিন্তু জৈনদের কি 24টা তীর্থঙ্কর আমরা জানি। 24তম কি? মহাবীর জৈন। আর প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। তাহলে এইভাবে আমরা 6টা দর্শন সম্প্রদায় সম্পর্কে একটু একটু করে জানলাম। তো এরপরে ডিটেলসে আস্তে আস্তে পরের চ্যাপ্টারগুলোতে আমরা জানব। তাহলে ক্লিয়ার হয়ে গেল পুরো। আবার বলে রাখি, কটা সম্প্রদায় আছে? 2টো সম্প্রদায়। কি কি? আস্তিক আর নাস্তিক। আস্তিক কাদের বলবো? যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে। আর নাস্তিক কাদের বলবো? যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে। নাস্তিক সম্প্রদায় কটা? 3টে, চার্বাক, বৌদ্ধ, জৈন। আর আস্তিক দর্শন সম্প্রদায় কটা? 6টা, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। ক্লিয়ার হয়ে গেল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা ঋষি কনাদ, আর মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বাদরায়ণ। এদিকে চার্বাক, বৌদ্ধ, জৈন, নাস্তিক সম্প্রদায়। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা বৃহস্পতি, চার্বাক বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, আর ন্যায় জৈন দর্শনের প্রতিষ্ঠাতা মহাবীর জৈন। তাহলে ভারতীয় দর্শন সম্প্রদায় সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এইবার দেখো তোমাদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার কি বলছে? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। আমরা কিভাবে জ্ঞান লাভ করব? দেখো, তার আগে বলে রাখি, ভারতীয় দর্শনে এই যে জ্ঞান লাভ করব, যথার্থ জ্ঞান লাভ, তাকে কি বলা হয়? প্রমা। পয়রফলা ময়াকার, প্রমা। তাহলে প্রমা কাকে বলবো ভারতীয় দর্শনে? যথার্থ জ্ঞান লাভ করাকে বলছে প্রমা। আর এই জ্ঞানটা যে উপায়ে পাচ্ছি তাকে বলবো আমরা কি? প্রমাণ। তাহলে জ্ঞান লাভের উপায়কে কি বলবো? প্রমাণ। তাহলে ভারতীয় দর্শনে প্রমাণ কটা? মানে জ্ঞান লাভের উপায় কটা? 6টা। তাহলে প্রমাণও কটা? 6টা। জ্ঞান লাভের উপায়, এই জ্ঞান লাভের উপায় 6টা কি কি? দেখো, জ্ঞান আমরা কিভাবে পাই? জ্ঞান দেখো, প্রথমেই দেখে, কোনো কিছু একটা দেখছি, সেটা থেকে আমরা জ্ঞান পাচ্ছি। তাহলে এটাকে কি বলবো? প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টা হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি। এই 6টা সম্পর্কে একটু একটু করে আমরা জেনে পরের চ্যাপ্টারে চলে যাব। এইগুলো সম্পর্কে কি শর্টকাট মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, তাই একটু একটু করে জানলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জ্ঞান লাভের প্রথমে প্রত্যক্ষ, এগুলো পরের চ্যাপ্টার থেকে আস্তে আস্তে 3টে চ্যাপ্টারই হয়ে যাবে যদি আস্তে আস্তে জানি। কিন্তু এই জ্ঞান লাভ, এই ভারতীয় দর্শন সম্প্রদায় 9টা আছে। এই 9টা সম্প্রদায় কটা প্রমাণকে স্বীকার করেছে? প্রথমে আসি চার্বাক। একটা প্রমাণ কারা স্বীকার করেছে? একটা প্রমাণ স্বীকার করেছে চার্বাকরা। আর 2টো প্রমাণ কারা স্বীকার করেছে? প্রত্যক্ষ আর অনুমান। 2টো প্রমাণ স্বীকার করেছে মনে রাখবে, বৌদ্ধ আর বৈশেষিক। 3টে প্রমাণ কারা স্বীকার করেছে? 3টে প্রমাণ স্বীকার করেছে সাংখ্য, যোগ আর জৈন। 4টে প্রমাণ কারা স্বীকার করেছে? 4টে প্রমাণ স্বীকার করেছে ন্যায়।
ন্যায় দর্শন সম্প্রদায় 4টে প্রমাণ স্বীকার করেছে, প্রত্যক্ষ, প্রভাকর মীমাংসা। আর 6টা প্রমাণ কারা স্বীকার করেছে? ভট্ট মীমাংসা আর বেদান্ত। তাহলে এই 6টা জ্ঞান লাভের পদ্ধতি কোন দর্শন সম্প্রদায় কিভাবে স্বীকার করেছে কটাকে, যে কোনো একটা কোশ্চেন আসতে পারে, তাই এইভাবে মনে রাখবে সিরিয়াল ওয়াইজ। এবার দেখো জ্ঞান লাভের 6টি পদ্ধতি জানলাম। জ্ঞান লাভের 6টি পদ্ধতির পরে 4 নম্বর চ্যাপ্টার কি? অনুমান প্রমাণ খণ্ডন। তাহলে অনুমান প্রমাণ খণ্ডন, চারবাক মতে অনুমান প্রমাণ খণ্ডন। তার আগে আমরা জেনে নিই চারবাক দর্শন সম্প্রদায় সম্পর্কে। চারবাকরা কীরকম ছিল? ওই যে নাস্তিক দর্শন সম্প্রদায়। চারবাকরা কীরকম ছিল? চারবাকরা হচ্ছে জড়বাদী। এই চারবাক কথাটা কোত্থেকে এসছে? চারুযুক্ত বাক। চারু মানে সুন্দর, আর বাক মানে কথা। চারবাক শব্দের অর্থ কি? চারবাক শব্দের অর্থ হলো শ্রুতি মধুর কথা বা সুন্দর কথা যারা বলে তারাই চারবাক। কেন সুন্দর কথা? দেখো, চারবাকদের কথাটাই সুন্দরই ছিল। তখনকার আগেকার দিনের প্রথমেই যদি বলে সবাইকেই, ভারতীয় দর্শন সম্প্রদায় আধ্যাত্মিক কথাবার্তা বলে। কীরকম? তোমাকে যদি যোগব্যায়াম করতে বলে, যে তুমি সকালবেলায় যোগব্যায়াম করো তাহলেই ব্রেন একদম তরতাজা থাকবে। কিন্তু যোগব্যায়াম করা সম্ভব? সবাই প্রত্যেক দিন ভোরবেলা উঠে যোগব্যায়াম করবে? এবার তার আগে কেউ যদি এসে বলে যে ঋণ করে ঘি খাও, মানে ধার করে খেয়ে যাও, মরে গেলে তো আর শোধ দিতে হবে না। তো চারবাকরা এরকম টাইপের কথা বলতো। চারবাকরা কি বলছে? যে ঋণ করে ঘি খাও, মানে সুখবাদ, ওরা সুখবাদে বিশ্বাসী। আর চারবাকদের বলা হতো জড়বাদী, মেটেরিয়ালিস্টিক। চারবাকরা যেটা দেখবে সেটাই বিশ্বাস করবে। ওদের মধ্যে যেটা দেখবে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। বলেছিলাম চারবাকরা কটা প্রমাণকে স্বীকার করে? প্রত্যক্ষ। 6টা প্রমাণের মধ্যে একটা প্রমাণকে স্বীকার করে। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তাহলে যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। চারবাকদের জড়বাদী বলা হয়। ওরা বলছে যে যাদের প্রাণ আছে, জীবদের বিশ্বাস করে না। যাদের প্রাণ আছে তারা ক্ষণস্থায়ী, সেকেন্ডে সেকেন্ডে, তারও কম সেকেন্ডে তাদের বয়স বাড়ছে বা তারা চেঞ্জ হতে থাকছে, তো তাদেরকে বিশ্বাস করা যাবে না। যারা জড় পদার্থ, জড় বস্তুকে ওরা স্বীকার করেছে যে তাদের অস্তিত্ব সবসময় থাকবে। তাহলে চারবাকদের কী বলা হয়? জড়বাদী। আর চারবাকদের জ্ঞান তত্ত্বকে কী বলা হয়? প্রত্যক্ষ প্রমাণবাদ। আর চারবাকদের নীতিতত্ত্ব কি? সুখবাদ। সুখ ভোগ করো, জীবনে সুখ ভোগ করে যাও, মরে গেলে তো আর দেখতে হবে না। মোক্ষ লাভ ওদের দ্বারা সম্ভব না। ভারতীয় মতে আরেকটা বলে রাখি, যে ভারতীয় মতে পুরুষার্থ কটা? ভারতীয় দর্শনে পুরুষার্থ হচ্ছে 4টে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। প্রত্যেকের লাইফে লাগবে। মোক্ষকে বলা হয়েছে পরম পুরুষার্থ। আর এই মোক্ষকে চারবাকরা স্বীকার করে না। চারবাকরায় 4টে পুরুষার্থের মধ্যে কটা পুরুষার্থকে স্বীকার করে? শুধু কামকে আর অর্থকে। তো চারবাকদের মতে মরার পরে কি হবে দেখে লাভ নেই, এখন বেঁচে আছি, বেঁচে থেকে সুখ ভোগ করে যাও। তো চারবাকদের কথাটা খুবই পপুলার হয়ে গেছিলো খুব কম দিনেই, মানুষজন গ্রহণ করতে শুরু করেছিল। তাই চারবাকদের দর্শনকে কী বলা হয়? লোকায়ত দর্শন। তাহলে বোঝা গেল এই চারবাকদের ভূত চতুষ্টয়বাদ আছে। বলছে আমাদের যে পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চমহাভূতের মাধ্যমে এই জগতের সৃষ্টি হয়েছে। কিন্তু চারবাকরা কি বলছে? 4টে মহাভূত। ওরা তো বোম মানে কি? আকাশ। আকাশকে ওরা স্বীকার করে না। আকাশ মানে শূন্য, কিছুই নেই। তো আকাশকে ওরা স্বীকার করে না। ওরা 4টেকে স্বীকার করেছে: ক্ষিতি, অপ, তেজ, মরুদ। এই 4টে মহাভূতের মাধ্যমে কি সৃষ্টি হয়েছে? এই জগৎ সংসারের সৃষ্টি হয়েছে। এটাকে কি বলা হয়? চারবাকদের ভূত চতুষ্টয়বাদ। তো এই চারবাকরাই বলেছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়। তাহলে চারবাকদের এই মতবাদ থেকে, এটাই হচ্ছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টার। তাহলে চারবাক মতে কি? অনুমান প্রমাণ নয়। তাহলে এই অনুমান প্রমাণ নয় কেন? বলছে দেখো, অনুমান প্রমাণ নয়, এটাকে জানতে গেলে আগে জানতে হবে অনুমান কি। আর অনুমান কি জানতে গেলেই তোমাদের 7 নম্বর চ্যাপ্টার হয়ে যাবে। 7 নম্বর চ্যাপ্টার আছে ন্যায় মতে অনুমান সম্পর্কে বক্তব্য। এই টোটাল ব্যাপারটাই তোমাদের একটার সাথে একটা জড়িত আছে। তাহলে অনুমান কি? অনুমান, অনু মানে পশ্চাৎ, আর মান মানে জ্ঞান। তাহলে পশ্চাৎ জ্ঞান। অনুমান কি? অনুমান হচ্ছে জ্ঞাত পদার্থের সাহায্যে অজ্ঞাত পদার্থের জ্ঞান। জ্ঞাত পদার্থের সাহায্যে অজ্ঞাত পদার্থের জ্ঞান। মানে জ্ঞাত বস্তু কি? যেমন পর্বতে ধূম দেখে
আমরা কি অনুমান করি? বন্যী আছে। ব্যাপারটা কি? পর্বত, দূরে ওই পাহাড়ে ধুঁয়ো দেখা যাচ্ছে। যদি দূরে পাহাড়ে ধুঁয়ো দেখি আমরা কি অনুমান করি? আমরা ভাবি যে ওখানে আগুন আছে। এই আগুনটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই আগুনটাকে আমরা কি করছি? অনুমান করছি। তাহলে জ্ঞাত পদার্থ কোনটা? ধুঁয়ো, দেখতে পাচ্ছি। আর অজ্ঞাত পদার্থ কোনটাকে অনুমান করছি? আগুন। তা ধুঁয়ো দেখে আমরা আগুনের অনুমান করি। তাহলে আমরা বলতেই পারি যেখানে আগে যেখানে 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 ধুঁয়ো দেখেছি সেখানে সেখানে আগুনকে দেখেছি। তাহলে ধুঁয়ো আর আগুনের মধ্যে একটা সহচর সম্পর্ক রয়েছে। এরপর সহচর সম্পর্ক কি? সহচর সম্পর্ক মানে সবসময় একসাথেই দেখা যায়। ধর তোমাদের দুজন বন্ধু আছো, পড়তে আসছো, প্রতিদিন একসাথেই পড়তে আসো। হঠাৎ করে যদি একদিন কেউ পড়তে না আসো, তাহলে সে আর কাকে জিজ্ঞাসা করবে? যে এসছে তাকে কি জিজ্ঞাসা করবে? কই রে, আরেকজন কই? বাকি অন্যদের জিজ্ঞাসা করবে না। মানে দুজনকে সবসময় একসাথে দেখা যায়। এই সম্পর্কটাকে কি বলা হচ্ছে? সহচর সম্পর্ক। আর এইখানে এই অনুমিতির লক্ষণ, দেখো অনুমানকে 3টে পদ ব্যবহার হয় অনুমানে: পক্ষ, সাধ্য আর হেতু। পক্ষ বলতে আমরা কাকে বলবো? ওই দূরে ওই পাহাড়টা হচ্ছে পক্ষ। পাহাড়ে কি দেখা যাচ্ছে? ধুঁয়ো। ধুঁয়োটা হচ্ছে হেতু। আর কাকে আমরা প্রমাণ করছি? আগুন। আগুনটা মানে বন্যী হচ্ছে সাধ্য। তাহলে এবার পক্ষ, সাধ্য, হেতু। অনুমানকে জানতে গেলে কাকে জানবো? পক্ষ, সাধ্য, হেতু। পক্ষ মানে পাহাড়, আর হেতু মানে হচ্ছে ধূম, আর সাধ্য হচ্ছে বন্যী মানে আগুন। তাহলে এবার এই 3টাকে যদি কোশ্চেন আসে কাকে বলে, তাহলে পক্ষ কাকে বলবো? বলছে যেখানে মানে যেই স্থানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকেই আমরা পক্ষ বলছি। হয়ে গেল। এবার হেতু মানে ধুঁয়ো কাকে বলছি? হেতু হচ্ছে ধুঁয়ো। তাহলে বলছে হেতু কাকে বলবো? তাহলে পক্ষে মানে পাহাড়ে যার সাহায্যে সাধ্যকে প্রমাণ করা হয়। যার সাহায্যে, কার সাহায্যে? ধুঁয়োর সাহায্যে। তাহলে ধুঁয়োটা হচ্ছে হেতু। আবার দেখো সাধ্য কাকে বলবো? বলা হচ্ছে হেতুর সাহায্যে যাকে প্রমাণ করা হয়। হেতুর সাহায্যে, পক্ষে হেতুর সাহায্যে যাকে প্রমাণ করি আমরা, সেটা হচ্ছে সাধ্য। তাহলে পক্ষ, সাধ্য, হেতু যাই কোশ্চেন আসুক তোমরা লিখতে পারবে। শুধু এইটুকু জেনে নাও, পক্ষ হচ্ছে পাহাড়, আর হেতু হচ্ছে ধুঁয়ো, আর সাধ্য হচ্ছে বন্যী মানে আগুন। তাহলে এইবার দেখো এই ধুঁয়ো আর আগুনের মধ্যে কি সম্পর্ক রয়েছে বললাম? সহচর সম্পর্ক। এই সহচর সম্পর্ককে আমরা কি বলছি? এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ব্যাপ্তি সম্বন্ধ মানে কি? হেতু আর সাধ্যের মধ্যে, ধুঁয়ো আর আগুন, হেতু আর সাধ্যের মধ্যে যদি যে সম্পর্ক, নিয়ত সহচর সম্পর্ক, একে আমরা কি সম্বন্ধ বলি? ব্যাপ্তি সম্বন্ধ। আর এই ব্যাপ্তি সম্বন্ধ আছে বলেই আমরা অনুমান করতে পারছি যে দূরে ওই পাহাড়ে ধুঁয়ো দেখে আমরা আগুনকে অনুমান করতে পারছি। কারণ দেখো পূর্বে ওই যে কি বললাম, জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তুর ধারণা। দেখো পূর্বে আমরা যেখানে যেখানে ধুঁয়োকে দেখেছি সেখানে সেখানে আগুনকে দেখেছি। রান্নাঘরে ছোটোবেলা থেকে দেখে এসছো আগে, ধুঁয়ো যেখানে যেখানে আছে সেখানে সেখানে আগুন। তাহলে ধুঁয়োকে দেখে কি দেখলাম আমরা? আগুন আছে। তাহলে যেখানে যেখানে দেখেছি সেই জন্যই আমরা কি অনুমান করতে পারছি। আর যদি না দেখতাম তাহলে অনুমান করতে পারতাম না। এইবার চলে এসো চার্বাকদের মত। চার্বাকরা বলছে অনুমান প্রমাণ খণ্ডন, বলছে অনুমান প্রমাণই নয়। কেন? চার্বাকরা বলছে অনুমান প্রমাণ নয়। কেননা অনুমান নিশ্চিত জ্ঞান দিতে পারে না। অনুমান নিশ্চিত জ্ঞান দিতে পারে না। কীরকম? বলছে ওরা 4টে বৈশিষ্ট্য বলেছে। কি কি বলছে? প্রত্যক্ষের দ্বারা ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়, মানে দেখে প্রত্যক্ষের দ্বারা ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়। ব্যাপ্তিজ্ঞান কোনটাকে বলেছিলাম? তোমাদের বলেছিলাম ব্যাপ্তিজ্ঞান হচ্ছে ওই ধোঁয়া আর আগুনের মধ্যে কী সম্পর্ক রয়েছে? সহচর সম্বন্ধ, ওটাকে ব্যাপ্তিজ্ঞান। তাহলে বলছে ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় প্রত্যক্ষের দ্বারা। ধোঁয়া আর আগুন, দেখো এই দুটোকে আমরা একসাথে দেখতে পাচ্ছি না। ধোঁয়া দেখে আমরা আগুনকে অনুমান করছি,
তাই বলছে প্রত্যক্ষের দ্বারা দুটোকে একসাথে দেখা সম্ভব না, তাই এদের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নেই। 2 নম্বর কি বলছে, অনুমানের দ্বারা ব্যক্তিজ্ঞান সম্ভব না। কারণ কি বলছে, এটা অনবস্থার উৎপত্তি হয়, অনুমানের দ্বারা ব্যক্তিজ্ঞান সম্ভব না। এর ফলে কি সৃষ্টি হয়? অনবস্থার। কীরকম? দেখো, অনুমানের দ্বারা ব্যক্তিজ্ঞান, অনুমান করছি কি, যে ধুঁয়ো থাকলে আগুনটাকে কী করছি? অনুমান করছি। অনুমানটা কিসের দ্বারা করছি? ব্যক্তিজ্ঞানের দ্বারা। তাহলে ব্যক্তিজ্ঞান, বোঝো, ব্যক্তিজ্ঞানটা আছে বলেই যে আগে ধোঁয়া আর আগুনকে একসাথে দেখা গেছে, তাহলে এই ব্যক্তিজ্ঞান আছে বলেই তো আমরা অনুমান করছি। তাহলে আবার ব্যক্তিজ্ঞানটা আমরা কিভাবে পাচ্ছি? ব্যক্তিজ্ঞান পাচ্ছি দেখো অনুমানের দ্বারা, যে ধোঁয়া আর আগুনকে একসাথে দেখা গেছে। তাহলে ব্যক্তিজ্ঞান আমরা পাচ্ছি অনুমানের দ্বারা, আবার অনুমান আমরা কীভাবে পাচ্ছি? ব্যক্তিজ্ঞানের দ্বারা। তাহলে এই দুটোই অনবস্থার সৃষ্টি করে, একটা থাকলে আরেকটা থাকবে না, আরেকটা থাকলে একটা, এটা হচ্ছে অনবস্থার সৃষ্টি করছে। তাই বলছে ব্যক্তিজ্ঞান, অনুমানের দ্বারা ব্যক্তিজ্ঞান সম্ভব না। 3 নম্বর কি বলছে? শব্দ প্রমাণের দ্বারাও ব্যক্তিজ্ঞান সম্ভব না। শব্দ প্রমাণই নয় 4 বাগদের মধ্যে। আর শব্দ প্রমাণ নয় বলছে, শব্দ প্রমাণ কাকে বলে? বলছে বিশিষ্ট ব্যক্তির উক্তি। বিশিষ্ট ব্যক্তি বলছে, বিশিষ্ট ব্যক্তির উক্তি যেটা বলবে সেটা তো দেখা যায় না, প্রত্যক্ষ করা সম্ভব না, তাই তার মাধ্যমে ব্যক্তিজ্ঞানও সম্ভব নয়। আবার বলছে 4 নম্বর কি বলছে? 4 নম্বর বলছে উপাধি শূন্য ব্যক্তির কথা নিশ্চিতভাবে বলা যায় না। উপাধি শূন্য মানে, উপাধি মানে হচ্ছে শর্ত। বলছে শর্ত ছাড়া ব্যক্তিজ্ঞান হয় না। কীরকম শর্ত? বলতে আগে যেখানে যেখানে ধোঁয়াকে দেখেছি সেখানে সেখানে কিসের জ্ঞান হয়েছে? আগুনের জ্ঞান হয়েছে, বহ্নির জ্ঞান হয়েছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে, ভেজা কাঠেই আগুন লাগালে তবেই ধোঁয়া, মানে ভেজা কাঠে যদি তুমি আগুন লাগাও তখনই ধোঁয়া দেখতে পাবে। যদি ইলেকট্রিক চুল্লি বা গ্যাস যে ধরাও, রান্নার ঘরে গ্যাস জ্বালালে আগুন তো জ্বলে কিন্তু ধোঁয়া হয়, তার মানে এই ধোঁয়া আর আগুনের মধ্যে কি একটা শর্ত রয়েছে, মানে শর্ত না থাকলে কিন্তু তাদের মধ্যে ব্যক্তি সম্বন্ধ হবে না। তার মানে ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা করতে গেলে একটা শর্ত আছে। তাহলে বলছে উপাধি শূন্য মানে শর্ত ছাড়া ব্যক্তিজ্ঞান সম্ভবই না। তাই 4 বাগরা কি বলছে? অনুমান প্রমাণ নয়। বোঝাতে পারলাম? এই চারটে লাইনের মধ্যে একটা লাইন দিয়ে কোশ্চেন তুলে দিতে পারে এইভাবে তোমরা। তাহলে 4 নম্বর চ্যাপ্টার কি? অনুমান প্রমাণ খণ্ডন। এরপরে চলে এসো 3টে চ্যাপ্টার। তাহলে প্রথম 4টে চ্যাপ্টার হলো দেখো দর্শনের ধারণা, তারপরে দর্শনের সম্প্রদায়, 6টা আস্তিক আর নাস্তিক বললাম, তারপরে 3 নম্বর কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি বললাম, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। আর 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অনুমান প্রমাণ খণ্ডন, 4 বাগ মতে অনুমান প্রমাণ খণ্ডন। তাহলে পুরোপুরি 4 বাগদের ব্যাপারটা জানলে। এরপর 3টে চ্যাপ্টারের মধ্যে একটা হয়েই গেল। 3টে চ্যাপ্টার কী কী আছে? 3টে চ্যাপ্টার হচ্ছে, দেখো চ্যাপ্টারগুলো একবার দেখে নাও। তারপরে 3টে চ্যাপ্টার 5, 6, 7 ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কী বলছে? প্রত্যক্ষের লক্ষণ, ঠিক আছে। তারপরে বলছে নির্বিকল্পক আর সবিকল্পকে পার্থক্য। আর 7 নম্বর চ্যাপ্টার ন্যায় মতে অনুমান সম্পর্কে ধারণা। তো ন্যায় মতে অনুমান সম্পর্কে ধারণা আগেই দিয়ে দিলাম। তারা রইল বাকি 2টো চ্যাপ্টার, 5 আর 6। 5 আর 6 কী বলছে? প্রত্যক্ষের লক্ষণ। এবার ন্যায় দর্শনে এসো। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কী বলেছিলাম? আস্তিক দর্শন, ন্যায় দর্শন। ন্যায় দর্শনের কে প্রতিষ্ঠাতা? গৌতম, ঋষি গৌতম। তো ঋষি গৌতমের লেখা বইটা কি? ন্যায়সূত্র। তো ন্যায় দর্শনে বলছে প্রত্যক্ষ কাকে বলি। প্রত্যক্ষের লক্ষণ জানার আগে প্রত্যক্ষ কাকে বলি জানো। বলছে প্রত্যক্ষ কাকে বলবো? বলছে যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। এই যে উক্তিটি আছে এর মধ্যেই প্রত্যক্ষের লক্ষণ লুকিয়ে আছে। দেখো প্রত্যক্ষ কাকে বলি আমরা? প্রত্যক্ষ মানে কি? দেখা। ধরো এই ঘড়িটা দেখছি। প্রথমে দেখো ইন্দ্রিয়ার্থ বলেছি, ইন্দ্রিয় চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
এটা কি আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয়ের সাথে এটা হচ্ছে অর্থ, ঘড়িটা কি অর্থ। তাহলে এই ঘড়িটাকে আমি কি করছি, দেখছি। তাহলে ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ের সাথে অর্থের কি হচ্ছে একটা সন্নিকর্ষ, সন্নিকর্ষ মানে সংযোগ হচ্ছে। তাহলে ইন্দ্রিয়ের সাথে অর্থের সংযোগ, তাকে বলছি সন্নিকর্ষ। তাহলে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং, তাহলে ইন্দ্রিয়ের সাথে যে অর্থের যে সংযোগ হয় তার ফলে উৎপন্ন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং, তাহলে ইন্দ্রিয়ের সাথে অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে আমরা কি বলছি, প্রত্যক্ষ। বোঝা গেতে পারলাম। এবার প্রত্যক্ষের লক্ষণ কি দেখো, বলছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম, বলছে অব্যবদেশ্যম। অব্যবদেশ্যম মানে কি, অশব্দ। অশব্দ, অব্যবদেশ্যম মানে অশব্দ। অশব্দ মানে কি, তুমি একটা গাছের কাছে গেলে গাছকে দেখে বলবে গাছ গাছ গাছ, দরকারই নেই, শব্দের প্রকাশ করার দরকারই নেই, তাহলে অশব্দ। অব্যবদেশ্যম, যাকে ভাষায় প্রকাশ করার দরকার পড়ে না, তাহলে অব্যবদেশ্যম। অব্যভিচারী, অব্যভিচারী মানে, অব্যভিচারী মানে হচ্ছে ভ্রান্ত, মানে অভ্রান্ত আর কি, ঠিক আছে। অভ্রান্ত কীরকম, যদি সন্ধেবেলা তুমি দড়ি দেখো, দড়িতে পা পড়লে কী মনে হয়, সাপ, তাহলে ওটা কী হচ্ছে, ভ্রান্ত। তাহলে অব্যভিচারী মানে হচ্ছে অভ্রান্ত। বোঝাতে পারলাম। তাহলে প্রত্যক্ষের মাধ্যমে অভ্রান্ত জ্ঞান হয়। তারপরে আসছে ব্যবসাত্মকম, মানে হচ্ছে নিশ্চিত, সংশয় শূন্য। ব্যবসাত্মকম মানে নিশ্চিত বা সংশয় শূন্য জ্ঞান। মানে পাহাড়ে যদি ধুঁয়ো দেখো, পাহাড়ি এলাকায় যাও, দেখবে এত উঁচুতে আছো যেখানে ধুঁয়ো উঠছে, ধুঁয়ো উড়ে বেড়াচ্ছে, তুমি মেঘ না ধুঁয়ো নিশ্চিতভাবে বলতে পারবে না, কিন্তু প্রত্যক্ষের সাহায্যে এই নিশ্চিত জ্ঞান হয়। তাহলে ওটা হচ্ছে ব্যবসাত্মকম দিয়ে প্রত্যক্ষম। বুঝতে পারলাম। তাহলে আবার বলছি সংজ্ঞাটা এবার ভালো করে বুঝো প্রত্যক্ষের। বলছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যবদেশ্যম অব্যভিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। এইবার এইগুলোর প্রত্যক্ষের লক্ষণ বেরিয়ে গেল। এর মধ্যে দেখো 6টা লক্ষণ, প্রত্যক্ষের লক্ষণ কটা, 6টা। প্রথম হচ্ছে ইন্দ্রিয়, দ্বিতীয় হচ্ছে অর্থ, 3 নম্বর হচ্ছে সন্নিকর্ষ, তারপর 4 নম্বর হচ্ছে অব্যবদেশ্যম, 5 নম্বর হচ্ছে অব্যভিচারী, 6 নম্বর হচ্ছে ব্যবসাত্মক। এই 6টা হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। তাহলে বোঝা গেল প্রত্যক্ষের লক্ষণ। তাহলে এটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। এবার 6 নম্বর চ্যাপ্টার এসো। বলছে নির্বিকল্পক আর সবিকল্পক। তাহলে নির্বিকল্পক আর সবিকল্পকের পার্থক্য জানতে গেলে আগে আমাদের জানতে হবে কটা, আগে আমাদের প্রত্যক্ষের শ্রেণীবিভাগ জানতে হবে। তাহলে প্রত্যক্ষের শ্রেণীবিভাগ মানে এই যে দেখে বলছি প্রত্যক্ষের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ, একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষকে আবার আগে বলিনি অলৌকিক। অলৌকিক মানে দেখো, লৌকিক মানে কি, যেটা আমরা সরাসরি দেখছি। আর অলৌকিক মানে কি, অলৌকিক কারা করে, মুনি ঋষিরা দেখবে অলৌকিক, এখনও হাত দেখাতে যাও যাদের কাছে কপাল দেখে বলে দেয়, তো তাদেরকে বলা হচ্ছে কি অলৌকিক। তো অলৌকিক প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ আর যোগজ। এ যোগজ বলছে দেখো, যোগযোগটা কী জিনিস, তোমাকে তোমার কপাল দেখে বলে দেবে যে যোগ বিদ্যার মাধ্যমে যে জ্ঞান পায়, বলে দেবে যে তোমার কি হবে না হবে, এটা হচ্ছে যোগজ। জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ আর যোগজ, এটা হচ্ছে অলৌকিক। অলৌকিক তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে হচ্ছে লৌকিক। তা লৌকিক প্রত্যক্ষকে কয় ভাগ করা যায়, 2 ভাগে। একটা হচ্ছে বাহ্য আর একটা হচ্ছে মানস। বাহ্য মানে যেটা আমরা দেখছি বাইরে থেকে, আর মানসটা কি, মন ইন্দ্রিয়। আর একটা মন আছে, তো মানস প্রত্যক্ষ নেই। তাহলে বাহ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। বাহ্যকে 3 ভাগে ভাগ করা যায় কি কি, বাহ্য হচ্ছে নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যবিজ্ঞা। তাহলে প্রত্যক্ষের শ্রেণীবিভাগটা হলো, প্রত্যক্ষের শ্রেণীবিভাগটা দেখে নাও ভালো করে আরেকবার। তাহলে প্রত্যক্ষকে কয় ভাগ করা যায়, 2 ভাগে, লৌকিক অলৌকিক। অলৌকিককে 3 ভাগে ভাগ করা যায়, জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ, যোগজ। আর লৌকিককে 2 ভাগে, বাহ্য প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ। আর এই বাহ্য প্রত্যক্ষকে 3 ভাগে ভাগ করা যায়, বাহ্য প্রত্যক্ষকে 3 ভাগে ভাগ করা যায় কি কি, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যবিজ্ঞা। তাহলে গিয়ে আমরা প্রত্যক্ষের শ্রেণীবিভাগ পেলাম, তার মধ্যে কাকে পেলাম, নির্বিকল্পক আর সবিকল্পক, আর একটা হচ্ছে প্রত্যবিজ্ঞা। তাহলে নির্বিকল্পক আর সবিকল্পক তোমাদের সিলেবাসে আছে। নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলি, বিকল্প
দেখো বলছে বিশেষণহীন নির্বিকল্প, মানে একবারে সহজ ভাষা বোঝো। দূরে অন্ধকারে কাউকে আমরা দেখছি যে আসছে, অন্ধকার দিয়ে আসছে, দূর থেকে আমরা চিনতে পারছি না, তার নাম বলতে পারছি না, এই টাইমটাকে বলছে নির্বিকল্প। মানে আমরা বিশেষণহীন, দেখতে পাচ্ছি না, নাম, জাতি, গুণ, রং এসব দেখতে পাচ্ছি না। এইবার যখনই সে সেই ব্যক্তিটি লাইটের কাছে চলে এলো, তাকে চিনতে পারলাম, ও এই, বা রাম শ্যাম যদু মধু যেই ঠাকুর নাম বলে দিলাম, তার মানে বিশেষণ যুক্ত করে দিলাম, তাকে চিনতে পেরে গেলাম, নাম বলে দিলাম, সামনে চলে এলো, এটা হচ্ছে সবিকল্প। তাহলে প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে দেখছি তো, যেটা আমরা স্পষ্ট অস্পষ্ট সেটা হচ্ছে নির্বিকল্প, আর যখন স্পষ্ট হয়ে গেল সেটা হয়ে গেল সবিকল্প। তাহলে নির্বিকল্প, সবিকল্প, এটা তোমাদের পার্থক্য আসবে। আর এটা যদি মিনিংটা জেনে গেলে তার মানে তোমরা পার্থক্য করতে পারবে, খুবই সহজভাবে পার্থক্য হয়ে যাবে। এবারে চলে এসো প্রত্যবিজ্ঞা। প্রত্যবিজ্ঞা মানে চিনে নেওয়া। কলকাতায় কাউকে দেখেছো, সুন্দরী কাউকে দেখেছো, হঠাৎ করে বর্ধমানে তুমি তোমার বাড়ির সামনে দিয়ে তাকে যেতে দেখলে, তার তুমি কি করলে? চিনতে পারলে, ও ওকে তো দেখেছিলাম সেইখানে। সেটা হচ্ছে প্রত্যবিজ্ঞা, মানে চিনে নেওয়া। কোনো এক সময় দেখেছিলে, আবার চিনে নেওয়াকে প্রত্যবিজ্ঞা বলা হয়। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাসে মেন কি আসবে? নির্বিকল্পক আর সবিকল্পকের পার্থক্য। আর 7 নম্বর চ্যাপ্টার এবার চলে এসো। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে, দেখো ন্যায়মতে অনুমান কি। তো ন্যায়মতে অনুমানের যে লক্ষণগুলো আছে, পক্ষ সাধ্য হেতু, এই সম্পর্কে আগেই তোমাদের বলেছি। তাহলে পুরোপুরি সিলেবাসটা তোমাদের ভারতীয় দর্শন আজকে কমপ্লিট। তাহলে ভারতীয় দর্শনে আবার সিলেবাসটা দেখো। দর্শনের ধারণা 1 নম্বর চ্যাপ্টার। দর্শনের ধারণা কি? দর্শন কথাটি কোত্থেকে এসছে? দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে, যার অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষণ। আর ব্যাপক অর্থে কি বলছে? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আর দর্শনকে জানতে গেলে আমাদের কাকে জানতে হবে? বেদকে জানতে হবে। বেদ 4টে বেদ, 4টে বেদের 4টে অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, বেদাঙ্গ, এগুলো বলেছি। পুরুষার্থ কটি? 4টি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কাকে বলা হয়? মোক্ষকে বলা হয়। তারপরেই চলে এসো প্রমা। যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, আর অযথার্থ জ্ঞানকে অপ্রমা। প্রমা যার সাহায্যে পাওয়া যায় তাকে বলা হয় প্রমাণ। তারপরে চলে এসো সম্প্রদায়। 2 নম্বর চ্যাপ্টার ভারতীয় দর্শন সম্প্রদায়। সম্প্রদায় কটা? একটা আস্তিক আর একটা নাস্তিক। আস্তিক কাদের বলবো? যারা বেদকে বিশ্বাস করে, বেদের প্রামাণ্যকে স্বীকার করে। আর নাস্তিক কাদের বলবো? যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করে। নাস্তিক দর্শন হচ্ছে 3টে, চার্বাক, বৌদ্ধ, জৈন। তার মধ্যে নাস্তিক হচ্ছে বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না, চরম নাস্তিক। আবার চলে এসো আস্তিক দর্শন। আস্তিক দর্শন 6টা: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম, মীমাংসা বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কনাদ, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে জৈমিনী, আর বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাদরায়ণ। এইভাবে তোমরা ভারতীয় দর্শন সম্প্রদায় হয়ে গেল। সম্প্রদায়ের পরে কি? জ্ঞান লাভের 6টি উপায়, মানে প্রমাণ। কটা প্রমাণ আছে ভারতীয় দর্শনে? 6টা, কিন্তু মেন প্রমাণ হচ্ছে 4টে। 6টা প্রমাণ কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। 6টা প্রমাণ। এই 6টা প্রমাণকে আবার কারা কারা কটা প্রমাণ স্বীকার করে ভারতীয় দর্শন সম্প্রদায়? একটা প্রমাণ স্বীকার করে কারা? চার্বাক। 2টো প্রমাণ বৌদ্ধ আর বৈশেষিক। 3টে প্রমাণ সাংখ্য, যোগ আর জৈন। 4টে প্রমাণ স্বীকার করে কারা? ন্যায়। 5টা প্রমাণ কারা স্বীকার করে? প্রভাকর মীমাংসা। 6টা প্রমাণ কারা স্বীকার করে? ভাট্ট মীমাংসা ও বেদান্ত। এইভাবে মনে রাখবে। আবার জ্ঞান লাভের 6টি পদ্ধতির পরে 4 নম্বর চ্যাপ্টার দেখো। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অনুমান, প্রমাণ, খণ্ডন। তো চার্বাকরা অনুমান, প্রমাণ, খণ্ডন করেছে। কি বলে? চার্বাকরা 4টে পয়েন্টের কথা বলেছে। চার্বাকরা অনুমান, প্রমাণ নয়, ওদের মধ্যে প্রত্যক্ষের দ্বারা ব্যাপ্তিজ্ঞান সম্ভবই না। অনুমানকে প্রমাণ হিসাবে ধরতে গেলে আগে ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করতে হবে। ব্যাপ্তিজ্ঞান কীভাবে হয়? যে ওই যে হেতু আর সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ, তার ফলে ব্যাপ্তিজ্ঞান সৃষ্টি হচ্ছে। ব্যাপ্তিজ্ঞান মানে কি? দুজনকে একসাথেই দেখা যাবে সবসময়। কিন্তু বলছে প্রত্যক্ষের দ্বারা এটা সম্ভবই না, প্রত্যক্ষের দ্বারা দুজনকে একসাথে দেখতেই পাই না আমরা, তো ব্যাপ্তিজ্ঞান সম্ভব না প্রত্যক্ষের দ্বারা। অনুমানের দ্বারা ব্যাপ্তিজ্ঞান সম্ভব না, কারণ ওর মধ্যে ওটা হয়ে যায় কি? অনবস্থার উৎপত্তি হয়। তারপরে 3 নম্বর শব্দ প্রমাণের দ্বারাও ব্যাপ্তিজ্ঞান সম্ভব না। তারপরে 4 নম্বর উপাধি শূন্য ব্যাপ্তির কথা নিশ্চিতভাবে বলা যায় না। এই 4টের মধ্যে একটা কোশ্চেন ঠিক চলে আসবে তোমাদের।
তাহলে ব্যাপ্তিজ্ঞানকে স্বীকারই করেনি। আর ব্যাপ্তিজ্ঞান না স্বীকার করলে অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করা যাবে না। তা 4 ভাগ মতে অনুমান প্রমাণখণ্ড। তারপরে 3টে চ্যাপ্টার কি দেখো, 3টে চ্যাপ্টার কি কি আছে, যে প্রত্যক্ষের লক্ষণ বলে দিলাম। প্রত্যক্ষের লক্ষণ 6টা: ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যবদেশম, অব্যবিচারী আর ব্যবসাত। 6টা লক্ষণ। তারপর বলছে নির্বিকল্পক আর সবিকল্পর পার্থক্য। প্রত্যক্ষের শ্রেণীবিভাগ থেকে নির্বিকল্পক আর সবিকল্পক পেয়ে গেছি, বোঝাতে পারলাম। তারপরে লাস্ট হচ্ছে অনুমান। অনুমান কি? অনুমান হচ্ছে জ্ঞাত পদার্থের সাহায্যে অজ্ঞাত পদার্থের জ্ঞান। আর অনুমানের লক্ষণ কি কি? পক্ষ, সাধ্য, হেতু। পক্ষ মানে পাহাড়, পাহাড়কে আমরা পক্ষ বলছি। আর হেতু বলছি ধুঁয়োকে। আর ধুঁয়ো থেকে কিসের জ্ঞান হচ্ছে? সাধ্যের জ্ঞান হচ্ছে। সাধ্যকে বলছি হচ্ছে আগুন। এইভাবে তোমাদের ভারতীয় দর্শনটা পড়তে হবে। আজকে পুরো টোটালটা ক্লিয়ার করে দিলাম। এটা দেখে যাও, এটা শুনে যাও, তাহলেই হবে। এই অবধি আজকে থাক। আর কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব তোমাদের। একদম ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই।